আমরা গত ক্লাসে মৌলের ধারণা সম্পর্কে পড়ে ফেলছি। মৌলের ধারণা বলতে কি বুঝাইছি আমরা? মোল কি, মোলার আয়তন, তারপর হচ্ছে আমাদের কি ছিল বলো, ওই যে ঘনমাত্রা নির্ণয়, ঘনমাত্রা রিলেটেড সূত্র, লঘুকরণ সূত্র S1V1 = S2V2, এগুলো দিয়ে সবগুলো আমরা ম্যাথ করে ফেলছি। আজকে আমরা রাসায়নিক গণনার মধ্যে চলে গেলাম। তো রাসায়নিক গণনার মধ্যে আজকে আমরা যেই টপিকটা সবার প্রথমে পড়বো তার নাম হচ্ছে কি শতকরা সংযুতি। সংযুতি না সংযুক্তি? সংযুক্তি। তাহলে দেখো শতকরা, আমি তো ওইটাই লিখছিলাম, যাই হোক কথা কম বলি। তাহলে আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি শতকরা সংযুতি। শতকরা সংযুতি। এখন দেখো শতকরা শব্দটা আমরা যখনই পাই, শতকরা শব্দটার মিনিং কি বলতো? 100 ভাগের মধ্যে কতটুকু। তাহলে কোন একটা যৌগ যখন আমরা বানাই বা যৌগ একটা লিখি, ধরো আমরা একটা যৌগ লিখলাম এই যে H2SO4, ঠিক আছে। সংযুক্তি বলতে এখানে এই যৌগের মধ্যে আমরা কয়টা মৌল পাচ্ছি বলতো? 3টা। কি কি আছে? হাইড্রোজেন, সালফার এবং কি রে অক্সিজেন। কি কি পাইলাম? হাইড্রোজেন, সালফার এবং কি অক্সিজেন। এই যে সালফিউরিক অ্যাসিড যৌগটার মধ্যে আমরা 100 গ্রামের মধ্যে, মনে রাখবো শতকরা মনে কত? 100 গ্রামের মধ্যে আলাদা আলাদা ভাবে কোনটার কন্ট্রিবিউশন কতটুকু, অর্থাৎ হাইড্রোজেন কতটুকু আছে 100 ভাগের মধ্যে, 100 গ্রামের মধ্যে, সালফার কতটুকু আছে 100 গ্রামের মধ্যে, আর অক্সিজেন আছে কতটুকু 100 গ্রামের মধ্যে, সেটাকেই বলতে আমরা শতকরা সংযুতি। ঠিক আছে। তাহলে সংজ্ঞা যদি বলি ভাবে যে কোন যৌগে 100 গ্রামের মধ্যে কোন মৌল আলাদা আলাদা ভাবে কতটুকু পরিমাণে আছে সেটাকেই বলা হচ্ছে কি রে শতকরা সংযুক্তি। শতকরা সংযুক্তি বের করার জন্য আমাদের একটা সূত্র আছে। কি সূত্র আছে মনে রাখবা? আমরা যেই মৌলটার বের করতে চাই, ঠিক আছে, তাহলে দেখো যে কোনো মৌলের শতকরা সংযুতি যদি নির্ণয় করি, মৌলের শতকরা সংযুতি এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? যেই মৌলটার বের করব মৌলের পারমাণবিক ভর, মৌলের পারমাণবিক ভর, তাকে আমরা গুণ দিব কি দিয়ে? পরমাণুর সংখ্যা। ওই মৌলের কি রে পরমাণুর সংখ্যা। এখন তাকে আমরা ভাগ দিব এই যে যৌগটা আছে না, ওই যৌগের কি দ্বারা? আণবিক ভর। আণবিক ভর ইনটু শতকরা মানে কত পার্সেন্ট? 100%। ঠিক আছে। তাহলে এইটা আছে আমাদের সেই ছোট্ট একটা সূত্র। এটা সূত্র যদি তুমি পড়ে ফেলো তাহলে তোমার পৃথিবীতে যত প্রকারের যৌগ আছে সবারই কি করতে পারবা? শতকরা সংযুতি নির্ণয় করতে পারবা। যেমন ধর আমরা এখানে বের করবো হাইড্রোজেনের, প্রথমে আমরা হাইড্রোজেনটা বের করি। হাইড্রোজেনের পারমাণবিক ভর কত বাছা? 1, এবং তার পরমাণুর সংখ্যা কয়টা আছে রে? 2টা। এই জন্য কত দ্বারা গুণ করবো? 2। আমরা আলাদা করে সালফিউরিক অ্যাসিডের যদি আণবিক ভর বের করে যাই, আণবিক ভর কত হচ্ছে? 98 গ্রাম। ঠিক আছে। যদি না বুঝো 98 কেমনে আসলো, তাহলে তুমি দেখো হাইড্রোজেনের 1 × 2 প্লাস সালফারের কত রে? 32, অক্সিজেনের কত? 16 × 4 কত হইলো? 98। ওকে। এখন দেখো আমরা কি করবো? তাকে 98 দ্বারা কি দিবে রে? ভাগ ইনটু 100%, যা আসবে সেটাই আমাদের কি রে আনসার। তাহলে হাইড্রোজেনের শতকরা সংযুতি আমরা কি করে ফেললাম? বের করে ফেললাম। এবারে আসে আমরা সালফারের, কার? সালফারের শতকরা সংযুতি। সেম আগের মতোই কি মৌলের পারমাণবিক ভর, সালফারের পারমাণবিক ভর কত রে? 32। পরমাণু আছে কয়টা? একটা, জন্য 1 দ্বারা গুণ করছি। ওই যৌগটার আণবিক ভর কত? 98 ইনটু কত? 100%, যেটা আসবে সেটাই আমাদের কি আনসার। এবার আমরা যদি বলি অক্সিজেনের কি বের করবো? অক্সিজেনের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, পরমাণুর ভর কত? 16। তারপর হচ্ছে আমার পরমাণুর সংখ্যা কয়টা রে? 4টা। কত দিয়া? 98 ইনটু 100%। এটাই আমাদের কি শতকরা সংযুতি। এখন তোমার ম্যাথটা ঠিক হইছে নাকি ভুল হইছে, এটার জন্য তুমি কি করবে? এখানে যেই মানগুলো আসবে সেই মানগুলোকে যোগ করে দিয়ে যদি দেখো যে 100% মিলে গেছে, 100, সামান্য দশমিকের জন্য এদিক সেদিক হইতে পারে, সমস্যা নাই। যদি 100 মিলে যায় তাহলে বুঝো তোমার ম্যাথ কি আছে, ঠিক আছে। যদি না হয় তাহলে তোমার কি নাই, ঠিক নাই। এখন বলো এটার মান কত আসছে? 3জন 3টা করো, কত? 2.04%। এটার কত আসছে বলো? ক্যালকুলেটরে জানে না এরা। কত? 32.6%। কেমনে 0.65 আসে?
65.30 এই হচ্ছে পার্সেন্ট। ওকে, তাহলে আমরা শিখে গেলাম। এখন আমরা একটু জটিল যাই, যেটা তোমাদের ধরো বড় বড় কলেজে যে অ্যাডমিশন পরীক্ষাগুলো আছে, যেমন নরোডেম বা হলি ক্রস, সেক্ষেত্রে আমাদের কিরকম প্রশ্ন আসবে, আমি একটা জটিল দিচ্ছি, ঠিক আছে? এগুলো সিম্পল। তোমরা যদি জটিল করতে যাও তাহলে একটা দেখো, আমি দিচ্ছি তোমাদের, কপার সালফেট ইনটু 5 অণু পানি। এই যৌগটার আমি করে দিব, নালে সময় লাগবে। দেখো এখানে যে ইনটু বলতে কিন্তু বুঝায় না, এটা ইনটু বুঝায় না, এটা বুঝাচ্ছে যে কপার সালফেটের সাথে 5 অণু পানি ওই জায়গায় আছে, ঠিক আছে? এটা কার সংকেত? টুতে। কার সংকেত রে? টুতে বা ব্লু ভিট্রিয়ল। এখন বলছে তোমাকে এখানে কি করতে হবে, তার শতকরা সংযুক্তি বের করতে হবে। তাহলে শতকরা সংযুক্তি বের করতে আমার প্রথমে দায়িত্ব হচ্ছে কি, তার আণবিক ভর নির্ণয় করা। দেখো কপারের আণবিক ভর কত বলো সবাই? কপারের আণবিক ভর কত? এগুলা মুখস্থ করা লাগবে। 65 কত? 85। দেখো একবার মান দেখো, কপারের হচ্ছে কত? 63.5। 65 না, অশিক্ষিত সকল। দেখো আমরা প্রথমে কি করব, আণবিক ভর নির্ণয় করব। তাহলে কপারের আণবিক পারমাণবিক ভর হচ্ছে কত? 63.5। সালফারের কত রে? 32। আর অক্সিজেনের কত? 16 ইনটু 4। মনে করো না যে এটা গুণ অবস্থায় আছে, এটা হচ্ছে এখানে কি যুক্ত অবস্থাতে। তাহলে যোগ পানির কত? 18। 5 ইনটু 18 করে দিলাম। সবগুলাই যোগ করলে কত আসে বলো, ক্যালকুলেটর চাপ দিয়ে। কেটে কত আসছে? ক্যালকুলেটর নিয়ে একদম আমি যেটা করতেছি একদম সাথে সাথে তুলে ফেলবা, ঠিক আছে? নাহলে সময় নষ্ট হবে। কত? একজন বলে, একজন। এত, ঠিক আছে? এটা গেল কি কপারের, কপার সালফেট ইনটু 5 অণু পানি। এইটা অশিক্ষিতর মতো যে কাজ কারবার গুলো করো, হ্যাঁ? দেখো কি হয়েছে? 5। এখন যেটা আসতেছে সেটা হচ্ছে কি, আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা করে বের করতে হবে। তাহলে এখানে কি কি আছে? প্রথমে আছে কপার, সাইডটা কপারের কত? এখানে লিখে আছি 63.5। তাকে ভাগ দিব, তার পরমাণু সংখ্যা কত? 1। ভাগ দিব তো 249.5 ইনটু কত রে? 100। একজন বের করে ফেলো, আমি বাকিগুলা করতেছি। সালফারের কত রে? 32। পরমাণু সংখ্যা কয়টা? একটা। 249.5 ইনটু 100। এবারে আসি আমরা অক্সিজেন। দেখো অক্সিজেন তুমি দুইবার আলাদা করবা না, ঠিক আছে? অক্সিজেন একবারই করবে। এখানে অক্সিজেন আছে কয়টা? 4টা। এখানে অক্সিজেন আছে কয়টা রে? 5টা। তাহলে 4 5 কত হইলো? 9। তাহলে অক্সিজেন কত? 16 ইনটু কত? 9। কে কে বুঝা নাই বলো তো এটা? কেন 9 নিলাম? কারণ দেখো এখানে আমাদের আছে কয়টা? 4টা। আর 5 অণু, 1 অণু পানিতে একটা অক্সিজেন, তাহলে কয়টা অণু পানি অণু আছে? 5টা। তাহলে কয়টা আছে? 5টা আছে। তাহলে 5 আর 4 কত হইলো? 9। 9 দিয়ে ডাইরেক্ট গুণ করে দিব ইনটু 100। আর এরপরে আছে বাকি হাইড্রোজেন। হাইড্রোজেন কয়টা আছে বলো তো? 10টা, নট 2টা। 2 আর এখানে 5 গুণ করলে কত হবে? 10। তাহলে 1 ইনটু 10 বাই কত রে? 249.5 ইনটু কত? 100। কত আসে সবগুলোর মান বলো? প্রথমটা কত আসছে? 25.4। এটা কত আসছে? 12.82। এটা কত আসছে? 57.71। আর এটা কত আসছে? হ্যাঁ, এটা কত আসছে? 4.0। আচ্ছা, এই যে সবগুলাই যোগ করে দেখবা তোমার 100 বা 100 কাছাকাছি সামথিং এদিক সেদিক হইতে পারে, 99 পয়েন্ট সামথিং এরকম, বুঝছো কিনা? তাহলে এরকম করে যদি কোনো বড় যৌগ থাকে তাহলে তুমি এইভাবে নির্ণয় করবে, ঠিক আছে? তাহলে আমাদের শতকরা সংযুতি শেষ। এবারে আসে আমরা দুইটা সংকেত নির্ণয় শিখবো, একটা হচ্ছে স্থূল সংকেত আর হচ্ছে কি রে? আণবিক সংকেত। পরের টপিকের নাম হচ্ছে স্থূল সংকেত এবং হচ্ছে কি রে? আণবিক সংকেত। মানে স্থূল সংকেত আমরা কাকে বলতেছি, ঠিক আছে? কোন একটা যৌগের কথা যদি বলি,
হাসতে তো কেন? দেখো স্থূল সংকেত বলতে কি বোঝাচ্ছে, যে কোনো একটা যৌগের অনুপাতিক যে সংকেতটা আছে, অনুপাতিক সংকেতকে আমরা কি বলতেছি? স্থূল। তোমরা যেমন বেনজিনের সংকেত কি রে? C6H6, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে যে আমার এই যে 6 কে আমি কি করতে পারি? কাটতে পারি। এই যে অনুপাত মানে কি? ভাগ করা, ঠিক আছে। এই ভাগ করার পরে আমার কি থাকলো? 1 1 করে থাকলে CH। এই যে সংকেতটা, এই সংকেতটাকেই বলতেছি আমরা কি রে? স্থূল সংকেত। আর একটা যৌগের কি রে, যে আণবিক মানে কি অণুতে যতগুলা, একটা অণুতে যতগুলা পরমাণু আছে সব সংখ্যা উল্লেখ করার পরে যে সংকেতটা পাচ্ছি তাকে বলা হচ্ছে কি? আণবিক সংকেত। তাহলে বেনজিনের স্থূল সংকেত হচ্ছে কি রে? CH। আবার বেনজিনের আণবিক সংকেত কত? C6H6, ঠিক আছে। এছাড়া দেখো আমরা একটা যৌগ বলবো C2H2, এটার নাম হচ্ছে অ্যাসিটিলিন। আণবিক সংকেত হচ্ছে কি? C2H2, এটার নাম কি? অ্যাসিটিলিন, ঠিক আছে। এখন দেখো ওইটারও কিন্তু কি হলো? CH। আর স্থূল সংকেত কি? CH। মনে রাখবা একাধিক যৌগের স্থূল সংকেত একই হইতে পারে, কিন্তু আণবিক সংকেত কখনো একই হবে না। কথা বুঝতে পারছি? এটা খ নম্বরে কোশ্চেন আসে কিন্তু, যে একাধিক যৌগের স্থূল সংকেত একই হতে পারে কিন্তু আণবিক সংকেত কি হবে না? একই হবে না। তখন তুই লিখবা যে স্থূল সংকেত হচ্ছে কোন একটা যৌগের আনুপাতিক সংকেত, অর্থাৎ তার হচ্ছে কি সমসংখ্যক পরমাণু সংখ্যাগুলো ভাগ করার পরে যে সংকেতটা পাই তা হচ্ছে স্থূল সংকেত। তুমি দেখাই দিলা যে বেনজিনের হচ্ছে কি? CH, অ্যাসিটিলিনের কি রে? CH। কিন্তু আণবিক সংকেত কখনোই সেম হয় না, কারণ আণবিক সংকেত আমরা কি প্রকাশ করি? তার অণুতে যতগুলো পরমাণু আছে সবগুলোর সংখ্যা। যেমন বেনজিনের কত রে? C6H6, আর অ্যাসিটিলিনের কি? C2H2। তার মানে বলতে পারি যে আণবিক স্থূল সংকেত একই হইলেও আণবিক সংকেত কখনো কি হবে না? একই হবে না। এখন আমরা প্রথমে আসি, শতকরা সংযুতির মান যদি দিয়ে দেওয়া থাকে তাহলে আমরা ওই শতকরা সংযুতির মান থেকে কি করতে পারবো? স্থূল সংকেত নির্ণয় করতে পারবো, ঠিক আছে। একটা জিনিস আমরা করে দেখি, স্থূল সংকেত নির্ণয় আগে করবো, তারপরে আণবিক সংকেত পরে নির্ণয় করা শিখবো। এই জন্য একটা বই দাও আমারে, আমি উদাহরণ দেখে তোমাদের এটা করাবো, শতকরা সংযুতির মানগুলা, নাহলে উল্টা পাল্টা মান আসবে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের স্থূল সংকেত নির্ণয় করার জন্য আমাদের কতগুলা ধাপ মেনটেন করতে হয়। কি রে? কতগুলা ধাপ? ধাপ নাম্বার 1। পরীক্ষায় তুমি ধাপ 1 2 করে লেখার দরকার নাই, বা লিখতে চাইলেও সমস্যা নাই। কি বললাম? ধাপ নাম্বার 1 এ কি করবো? শতকরার সংযুতিকে আমরা কি দিব রে? ওই মৌলের পারমাণবিক ভর দ্বারা ভাগ দিব। পারমাণবিক ভর দ্বারা কি করব? ভাগ, ঠিক আছে। শতকরা সংযুতিকে কি করব? ওই মৌলের পারমাণবিক, এরকম করে ওখানে যতগুলা মৌল আছে সবগুলার শতকরা সংযুতিকে আমরা কি করব? প্রত্যেকটা মৌলের পারমাণবিক ভর, যার যার শতকরা সংযুক্তি তার তার পারমাণবিক ভর দ্বারা কি দিব? ভাগ দিব। ভাগ দেওয়ার পরে যেই মানগুলো আসবে ধাপ নাম্বার 2 তে, মনে রাখবা যদি ওই মানগুলো পূর্ণ সংখ্যা আসলো ভালো, ঠিক আছে। যদি না আসে বা তখন কি করব? ওই যে মানগুলো পাইলাম মানগুলোর মধ্যে যে মানটি ছোট তা দিয়ে সব ভাগফলগুলোকে কি করা লাগবে? সব মানগুলোকে আমরা কি করবো রে? সব মানকে কি করবো? আমরা ভাগ করবো। কি? ভাগ। এরপরেও যদি পূর্ণ সংখ্যা না আসে, যদি চলে আসে তাহলে ভালো, আর যদি পূর্ণ সংখ্যা না আসে তাহলে আমাকে এমন একটা সংখ্যা দিয়ে সব মানগুলোকে গুণ করবো যেন আমাদের কি রে? পূর্ণ সংখ্যা আসে। কথাটা বুঝতে পারছি? যেমন ধর আমরা একটা উদাহরণ দিই, তোমাদের বই একটা সহজ উদাহরণ দিছে যে আমাদের শতকরা সংযুতি থেকে আমি এটা তুলে নেই আগে। দেখো তোমার এখানে একটা যৌগ দিছে যেখানে বলছে হাইড্রোজেন 2.04%, সালফার আছে 32.65%, আর অক্সিজেন আছে কত রে? 65.30%। বলছে এই তিনটা মৌল দ্বারা গঠিত যৌগটির স্থূল সংকেত কি করো? নির্ণয় করো। তাহলে প্রথম ধাপ আমরা কি করব? যার পার্সেন্টেজ তাকে তার পারমাণবিক ভর দ্বারা আমরা কি করব? ভাগ। তাহলে প্রথমে হাইড্রোজেন, ধাপ 1 কি হলো? হাইড্রোজেনের মান কত?
2.04 ভাগ কত রে তার পারমাণবিক ভর দ্বারা কত এখানে মান কত আসে 2.04 আন্ডারস্ট্যান্ড। এবার দেখো সালফারের ক্ষেত্রে কত আছে 32.65 তাহলে ওই শতকরা সংযোগ থেকে আমরা কি করব তার পারমাণবিক ভর তাহলে 1.02 ঠিক আছে। এবং আমাদের অক্সিজেন যদি বলি তার কত আছে 65.30 এই মানকে আমরা কি করব এবার যে জিনিসটা আসতেছে যে এরকে আমরা কি করব তার পারমাণবিক ভর দ্বারা কি করব ভাগ দিব তাহলে কত মান পাচ্ছি এখানে 16 দ্বারা ভাগ করলে কত 4.08 তাহলে দেখো এই মানগুলা আমরা চাইলেই কি করতে পারতাম চাইলেই বরাবর 2 1 4 ধরে নিতে পারতাম ঠিক আছে। কিন্তু এখন বলা হচ্ছে যে যেহেতু আমার দশমিক মান আসছে আমার দ্বিতীয় 2 নাম্বার ধাপে কি করব এর মধ্যে যেই সংখ্যাটা সবথেকে ছোট কিরে যেই সংখ্যাটা হচ্ছে কি সবথেকে ছোট সেই সংখ্যাটা দিয়ে আমরা কি করব প্রত্যেকটা ধাপকে আমরা কি করব রে ভাগ দিব। তাহলে এতে প্রথমে হাইড্রোজেন এর মান কত 2.04 ভাই 1.02 তাহলে কাজটা কত 2 ঠিক আছে। তারপরে আমাদের অক্সিজেন সালফারের কত আছে 1.02 এটা বরাবর কত আসবে 1 আর অক্সিজেনের ক্ষেত্রে কি আসলো 4.08 বাই 1.02 কত হইলো 4 ঠিক আছে। তাহলে এই দেখো সব মিলায় আমাদের হাইড্রোজেন সালফার এবং অক্সিজেনের পরমাণুর সংখ্যা আমরা কি করলাম পাই গেলাম। তাহলে হাইড্রোজেন দুইটা সালফার আছে একটা অক্সিজেন কটারে চারটা আলটিমেটলি এই যৌগটা হলো কি H2SO4 এটা হলো তার কি রে স্থূল সংকেত ঠিক আছে। এটা পাইলাম কি স্থূল সংকেত ক্লিয়ার। কারণ আমরা আণবিক সংকেত যদি নির্ণয় করতে যাই তাহলে কি করতে হবে এটা আরো অনেক সিম্পল তোমাকে এরকম করে শতকরার মান দেওয়ার সাথে সাথে তোমাকে আরেকটা দেওয়া থাকবে যে তাদের আণবিক ভর ধরো 98 এরকম করে তোমাকে কি করলো লিখে দিল ঠিক আছে। এখন বলছে যে আমরা জানি যে স্থূল সংকেত হচ্ছে কি তার অনুপাতিক ঠিক আছে। তাহলে আমরা যদি বলি এখানে স্থূল সংকেতকে যে পরমাণুর সংখ্যাগুলো দিয়ে আমরা ভাগ করছি সেটাকে আমরা n দিয়ে ধরে নিলাম তাহলে তার আণবিক সংকেত হয়ে গেল না। আর আণবিক সংকেতের ভরকে আমরা কি বলবো আণবিক ভর। তাহলে আমরা বলতে পারি এদিকে এইটা ইকুয়াল টু 98 বলা যায় কি রে আণবিক ভর তোমরা মনে রাখবা আবার বলতেছি এটা স্থূল সংকেতে আমরা যেই সংখ্যা দিয়ে কাটি ওটাকে ধরলাম n আবার যদি আমরা স্থূল সংকেত ওই n দ্বারা গুণ করে ফেলি তাহলে আমরা তার আণবিক সংকেত পাই যাচ্ছি। আর আণবিক সংকেত পাই গেলে আমরা কি পাচ্ছি ধরো তোমাকে এখানে ভর দিয়ে দেওয়া আছে তাহলে আণবিক সংকেতের যে টোটাল ভরটা সেটা কি তার আণবিক ভরের সমান হবে ঠিক আছে। তাহলে এখানে ধরো আমরা এখানে বের করবো আবার হাইড্রোজেনের 1 × 2 প্লাস কত রে 32 প্লাস 64 ইন্টু n ইকুয়াল টু কত হবে 98 তাহলে এখানেও আসতেছে 98 n ইকুয়াল টু কি রে 98 অতএব n ইকুয়াল টু কত হচ্ছে 1 তাহলে আমরা যে সংখ্যাটা দিয়ে কাটছি তার মান পাই গেলাম। তাহলে আমরা এই স্থূল সংকেতকে যদি ওই n দ্বারা গুণ করি আণবিক সংকেত কত পাইলাম আণবিক সংকেত কি রে H2SO4 × 1 ইকুয়াল টু কি হবে তার মানে সালফিউরিক অ্যাসিডের স্থূল সংকেত এবং আণবিক সংকেত দুইটাই কি সেম এই ক্ষেত্রে এই মানের ক্ষেত্রে। আর যদি এখানে মান তোমাকে চেঞ্জ করে দেয় এগুলোতে শতকরা সংযোগের মান সেক্ষেত্রে কিন্তু সেম নাও হতে পারে ঠিক আছে কি না। তাই তুমি এভাবে ম্যাথ করবা। এখন এখানে আমি একটা টেকনিক বলে দেই যদি কখনো এরকম পয়েন্ট আসে ধরো দ্বিতীয়বার ভাগ করার পরেও ভাগফলটা এরকম করে আসতেছে 2.5 3.5 অথবা 4.5 এরকম মান আছে 5 যদি এরকম হয় আরেকবার দেখো ধরো 2.99 আসছে তাহলে তুমি এটা বরাবর কি ধরে নিবা ইকুইভ্যালেন্ট টু 3 ধরে নিতে পারবা অথবা 2.001 আসছে তাহলে তুমি সেটাকে কি ধরে নিতে পারবা 2 কিন্তু এরকম মাঝের যদি কোনো সংখ্যা আসে 2.5 তাহলে কিন্তু তাকে আমরা কখনো কি করব না 3 ধরতে পারবো না 2 ধরতে পারবো। তো এটাকে পূর্ণ করার জন্য আমাকে এমন একটা সংখ্যা যেটা আমি একে গুণ করব সেই সেম সংখ্যা দিয়ে আমার তিনটা রাশিকে কি করতে হবে গুণ করতে হবে তাহলে আমাদের কি রে পূর্ণ সংখ্যা তারপর আমরা ওই মানটাকে কি করতে পারবো বসাইতে পারবো ক্লিয়ার। স্থূল সংকেত এবং আণবিক সংকেত দুইটারই হিসাব সেটা কে বুঝছো বলো। এরপরে আমরা যে টপিকটা যাবো সেটা হচ্ছে সমতাকরণ।
রাসায়নিক সমীকরণ, কোথায় যাচ্ছি, রাসায়নিক সমীকরণ, রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ কাকে বলে? তাহলে কোন একটা বিক্রিয়ায় যারা বিক্রিয়া অংশগ্রহণ করে তাদেরকে আমরা কি রে, বিক্রিয়ক। আর বিক্রিয়া যারা উৎপন্ন হয় তাদেরকে বলে আমরা কি, উৎপাদ। যেই সমীকরণের মধ্যে বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা হয় সেই সমীকরণটাকে আমরা কি বলতেছি, রাসায়নিক সমীকরণ। অর্থাৎ রাসায়নিক একটা আরেকটা সহজ ভাষায় বলতে পারো, রাসায়নিক বিক্রিয়া প্রকাশ করা হয় যে সমীকরণ দ্বারা তাকেই বলতেছি কি রে, রাসায়নিক সমীকরণ। এখন তোমাকে রাসায়নিক সমীকরণ লিখার নিয়ম আছে, কি রে, লিখার নিয়ম আছে। নিয়ম নাম্বার 1 যদি বলি যে বিক্রিয়ক সবসময় বামে আর উৎপাদ সবসময় কি রে, ডানে। এর মাঝে আমরা এখানে বামে নিলাম কি, বিক্রিয়ক, আর এদিকে নিলাম কি, উৎপাদ। কারণ বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে আমরা দুইটা চিহ্ন ইউজ করতে পারি, হয় আমি তীর চিহ্ন ইউজ করতে পারবো, নাই কি রে, সমান চিহ্ন ইউজ করতে পারবো। তবে সমান চিহ্ন ইউজ করতে হলে অবশ্যই আমার বিক্রিয়কের অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা উৎপাদের পরমাণুর সংখ্যা কি হইতে হবে, সমান হইতে হবে। যদি সমান না থাকে তাহলে আমাদের অবশ্যই কি ব্যবহার করতে পারো তুমি, তীর চিহ্ন। এবারে দেখো একাধিক বিক্রিয়ক যদি হয়, কি হয়, একাধিক বিক্রিয়ক হলে আমরা বিক্রিয়কের মধ্যে কি যোগ দিব, যোগ চিহ্ন ইউজ করব। আবার সেম একাধিক যদি কি হয়, একাধিক উৎপাদ উৎপন্ন হলে সেক্ষেত্রে কি করবো, এই দুই ক্ষেত্রে আমরা এদের মাঝে আমরা কি দিব, যোগ চিহ্ন ব্যবহার করি, কি রে, যোগ চিহ্ন। ঠিক আছে, যেমন ধরো বিক্রিয়া করে দেখলাম এ এবং বি, বিক্রিয়া করে উৎপন্ন হলো সি এবং ডি, কি করলো, সি এবং ডি। তাহলে তোমার কি হতে, এ প্লাস বি। তাহলে এখানে একাধিক থাকলে এখানে আরো এ বি সি থাকে, সমস্যা নেই। ঠিক আছে, তখন কি করবো, বিক্রিয়কের মাঝেও যোগ দিব আর কি উৎপাদের মাঝেও যোগ দিব। আর 4 নম্বর রুলসটা ওইটাই বলছে, যদি আমার বিক্রিয়কের পরমাণুর সংখ্যা এবং উৎপাদের পরমাণুর সংখ্যা কি করে, সমান হয়, এটাকে বলে কি, সমতাকৃত সমীকরণ। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারবো, সমান চিহ্ন ব্যবহার করতে পারবো। ওকে, এটা গেল আমাদের কি, রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম। খ নম্বরে বাই চান্স আসতেও পারে। এখন চলে যাব আমরা সমতাকরণ করে কিভাবে। ঠিক আছে, এখন দেখো কইছিলাম সমতাকরণ। দেখো সমতাকরণ সম্পূর্ণটা যে নিজের বুদ্ধির উপর। ঠিক আছে, যার মাথায় যত গোবর সে তত তাড়াতাড়ি কি করতে পারে, সমতাকরণ করতে পারে। এখানে আলাদা কোনো রুলস নাই যে তোমার এইটার সাথে এটা যোগ করে ওইটার সাথে ওইটা বিয়োগ করতে হবে, হ্যান্দন জ্ঞান করে, এরকম না। তুমি এখানে যৌগ দেখে দেন চিনবা। আমরা এটা তারপরে সহজ টেকনিক আমরা বলতে পারি, একটা সমীকরণ আমরা যে কোনো একটা সমীকরণ লিখি, তারপর আমি শিখাচ্ছি। দেখো যেমন ধরো তোমাদের একটা সমীকরণ দিছে অ্যালুমিনিয়াম, আচ্ছা আমরা একটা ছোট আগে করি, ম্যাগনেসিয়াম প্লাস HCl বিক্রিয়া করে কি হলো বলো, ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, এটা তোমার উৎপন্ন হলো। এখন এগুলা উৎপন্ন করার জন্য আমরা পঞ্চম অধ্যায়, সারা বছরে কোনো উন্নয়নের নাম নাই, আর এই নির্বাচনের 10 দিন আগে মনে হচ্ছে সেই উন্নয়ন চলে ওদের মাইকের মধ্যে। প্রথম কথা দেখো, এই যে তোমার এখানে কোনটা যৌগ উৎপন্ন হবে সেটার জন্য পঞ্চম অধ্যায়ের সাহায্য নিতে হবে। তোমরা জানো একটা পজিটিভ আর একটা কি রে, নেগেটিভের সাথে বিক্রিয়া করে কি হলো, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আর এই বেটা একলাই পড়ে আছে গিয়ে হাইড্রোজেন গ্যাসে পরিণত হচ্ছে। এখন তুমি যখন সমতাকরণ করবা তুমি দেখবা ওই সমীকরণের মধ্যে সবথেকে বড় যৌগ কোনটা, এটা যে সব থেকে বড় যৌগ, ওইটার সাথে বাকিগুলোর মিল করার ট্রাই করবা। ঠিক আছে, দেখো ম্যাগনেসিয়াম কয়টা আছে, এখানে ম্যাগনেসিয়াম কয়টা আছে, একটা, আরামসে, এখানে কোনো দরকার নেই। ক্লোরিন কয়টা আছে, দুইটা। আমি এখানে সমান করার জন্য আমি কি করলাম, 2 দ্বারা গুণ করে। এটা হাইড্রোজেন আমার কয়টা পার্সেন্ট আমার সেটা দেখার বিষয় না, আমি ক্লোরিনকে কি করলাম, সমতাকরণ করলাম। এটা দেখা যাচ্ছে এখানে হাইড্রোজেন কয়টা হলো, অটোমেটিক দেখো এখানে এটা মিলে গেছে।
ঠিক আছে কিনা? এরকম যদি আমি আরেকটা উদাহরণ দিই তোমাদের, অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস HCl বিক্রিয়া করে কি হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে, প্লাস H2O। সেম আগের মতোই তুমি দেখো এই জায়গার মধ্যে সব থেকে বড় যৌগ কোনটা, এটাকেই মনে হচ্ছে বা এটাকে, তাহলে আমি এইটার সাথে এইটার যদি মিল করতে যাই, তবে অ্যালুমিনিয়াম আছে কয়টা, দুইটা, মানে অ্যালুমিনিয়াম কয়টা আছে রে, একটা, মানে দুইটা করে আমি কি করবো, তাকে 2 দ্বারা গুণ করে দিলাম, ক্লিয়ার? কারণ 2 দ্বারা গুণ করাতে দেখা যাচ্ছে আমার কি রে, ক্লোরিন কয়টা আছে, 6টা, এটাকে 6টা পূরণ করার জন্য আমি এখানে কি করব, 6 দ্বারা গুণ করব। এখন দেখো 6 করলাম, ঠিক আছে, এখানে আমার দেখো 6টা হইছে, কিন্তু হাইড্রোজেন এখানে কয়টা হইছে, 2টা, তাহলে কি হলাম 3, দেখো অক্সিজেন 3 আর অক্সিজেন 3 এমনিতেই কি হইছে, মিলে গেছে। তো তোমার সিস্টেমটা হচ্ছে কি, এটা বললাম না, এটা কোনো নিয়ম নাই, তবে তুমি এভাবে করতে পারো, সবথেকে বড় যৌগটাকে মিলানোর ট্রাই করবা, এইভাবে করতে পারো। অ্যালুমিনিয়াম 2টা ছিল, 2টা করছি, অক্সিজেন 3টা ছিল, এখানে অক্সিজেন আমি কয়টা করলাম, 3টা করে ফেললাম, কারণ 3টা করে দেখা যাচ্ছে এখানে কয়টা হয়েছে রে, ক্লোরিন হয়ে গেছে 6টা, এখানে ক্লোরিন 6টা করে আমি কি করছি, আর এখানে হাইড্রোজেন 6, অটোমেটিক এখানে হাইড্রোজেন কি হয়ে গেছে, 6 হয়ে গেছে। তাই এগুলা হচ্ছে কি বুদ্ধির খেলা, ঠিক আছে, আর কিচ্ছু না। কারণ এই যে তুমি যদি রাসায়নিক সমতাকরণ করতে পারো, এরপরে যত বিক্রিয়া আছে, যত যৌগ আছে, সবই তুমি করতে পারবা। এখন আমরা হিসাব করি বিক্রিয়কের পরিমাণ নির্ণয় অথবা উৎপাদের পরিমাণ নির্ণয়ে চলে যাব। টপিক, এবার আমরা রাসায়নিক গণনায় চলে গেলাম। কোন একটা বিক্রিয়া কতটুকু বিক্রিয়ক প্রয়োজন, উৎপাদের পরিমাণ, তাহলে আমরা একসাথেই শিখবো বিক্রিয়কের পরিমাণ নির্ণয় অথবা উৎপাদের পরিমাণ নির্ণয়। দুইটা টপিক একসাথেই পড়ে ফেলবো, ঠিক আছে? ধরো তোমাকে এরকম করে পরীক্ষায় প্রশ্ন দিবে, যেখানে ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি করছে, ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করছে। এখন তোমাকে প্রশ্ন আসতে পারে যে 20 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে কতটুকু ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। কথাটা বুঝতে পারছি? অথবা তোমাকে এরকম করে বললো যে 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে কতটুকু অক্সিজেন অথবা কতটুকু ম্যাগনেসিয়ামের প্রয়োজন পড়বে। তাহলে যখন ম্যাগনেসিয়াম বা অক্সিজেনের প্রয়োজন পড়বে, তার মানে এটাকে বিক্রিয়কের পরিমাণ নির্ণয়, আর যখন ম্যাগনেসিয়াম অক্সাইড কতটুকু উৎপন্ন হবে সেটা হচ্ছে কি রে, বিক্রিয়কের পরিমাণ নির্ণয়। কথা ক্লিয়ার? এখন তুমি দেখো জিনিসটা আমি যখন করব, এই করার ক্ষেত্রে একটা জিনিস আসতেছে, তুমি প্রথম শর্ত 1, তোমাকে অবশ্যই বিক্রিয়াটাকে সমতাকরণ করতেই হবে। সমতাকরণ না করলে তুমি যদি ম্যাথ করো, তোমার ম্যাথ ইজ ভুল, ঠিক আছে? বিক্রিয়াটা কি করো, ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন বিক্রিয়া করে কি হলো, ম্যাগনেসিয়াম অক্সাইড। দেখো অক্সিজেন কয়টা আছে এখানে, 2টা, এখানে কয়টা আছে, 2 হয়ে গেল, অটোমেটিক এখানে কি হইলো। এখন তুমি কি করবা, প্রত্যেকটা বিক্রিয়কের নিচে তাদের আণবিক ভরগুলা লিখবা। কি লিখবা, আণবিক ভর। বলো ম্যাগনেসিয়ামের কত, 23, কিন্তু কয় অণু আছে, 2। ম্যাগনেসিয়ামের কত, 24, 2 দ্বারা গুণ করে কত হয়, 48। অক্সিজেনের কত রে, 16 ইন্টু কত, 2, কত হইলো, 32। আর ম্যাগনেসিয়াম অক্সাইড কত হইলো, 24 যোগ 16 ইন্টু 2, কত রে, 80। তাহলে তুমি চিন্তা করে দেখো এই দুইটার যোগফল এটা সমান না? আমরা বলতে পারি যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 80 গ্রাম কি করে উৎপন্ন করে রে। 80 গ্রাম ম্যাগনেসিয়াম উৎপন্ন করতে আলাদা ভাবে বলতে পারি আমাদের ম্যাগনেসিয়াম লাগছে 48 আর অক্সিজেন লাগছে কত, 32। এখন তোমার চাইছে কাটটা 20 গ্রাম থেকে কতটুকু ম্যাগনেসিয়াম। তাহলে দেখো তোমরা বলতে পারো 48 গ্রাম ম্যাগনেসিয়াম হতে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় কতটুকু, 80 গ্রাম। অতএব 1 গ্রাম, এবং প্রশ্নে কত চাইছে, 20 গ্রাম। কত হবে, 80 ইন্টু 20, নিচে কত রে, 48। ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই আমাদের কি আনসার। বুঝতে পারছি? আবার তোমাকে উল্টাটা বলে যে 80 গ্রাম ম্যাগনেসিয়াম প্রস্তুত করতে কতটুকু অক্সিজেনের প্রয়োজন, তখন তুমি কি লিখবা, ওই সেম 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে অক্সিজেন প্রয়োজন কতটুকু, 32 গ্রাম। কত গ্রাম, 32 গ্রাম। অতএব 1 গ্রাম, অতএব কত রে, 40। তাহলে কত হবে, 32
ইন্টু 40 নিচে হচ্ছে কত রে 80 মানে কত 16 গ্রাম আনসার। পারবা? এরকম এরকম কিন্তু গ নাম্বারে সবথেকে বেশি প্রশ্ন আসে। যদি লিমিটিং বিক্রিয়ক দিয়ে মেয়াদ আসে গ নাম্বারে তো অনেক বেশি মেয়াদ আসে এগুলা থেকে, ঠিক আছে কিনা? তোমাকে যেটাই হোক প্রথম শর্ত কি সমতাকরণ, সমতাকরণ করে যার যার সাথে সম্পর্ক স্থাপন করতে বলছে তুমি তার তার সাথে কি করবা ম্যাথ ক্যালকুলেশন করবা। ক্লিয়ার নাকি ভেজাল আছে? ক্লিয়ার নাকি ভেজাল আছে? ক্লিয়ার হইলে আমরা আজকে লাস্ট টপিকে চলে যাব, সেটার নাম হচ্ছে কি রে লিমিটিং বিক্রিয়ক। লিমিট মানে কি রে সীমা, অর্থাৎ বিক্রিয়ার সীমা নির্ধারণকারী বিক্রিয়কটাকে বলতেছি আমরা কি। এখন ধরো সীমা নির্ধারণ করবে কে? ধরো তুমি একটা ইটের ভাটার কথা বলতেছো, ইটের ভাটা, একটা ইটের ভাটা ইট তৈরি করতে আমাদের তিনটা জিনিস দরকার পড়ে, একটা হচ্ছে মাটি, 2 নম্বরে পানি এবং 3 নম্বরে হচ্ছে আগুন, ঠিক আছে? এখন বলছে যে এই তিনটা উপাদানের মধ্যে যদি আমার একটা উপাদান শেষ হয়ে যায়, যেটাই হোক, মাটি আগে শেষ হোক বা পানি না থাকুক বা আগুন না থাকুক, তাহলে কি আমি ইট বানাইতে পারবো? পারবো না। তাহলে যে উপাদানটা আগে শেষ হয়ে যায়, ধরো মাটি আমার কি হলো আগে শেষ, আমার কিন্তু ইট বানা বন্ধ হয়ে গেল। ঠিক এরকম এই জায়গায় হচ্ছে আমাদের ওই ইট বানা বন্ধ করলো কার উপর ডিপেন্ড করে? মাটির পরিমাণের উপর। তার মানে মনে রাখবো কোন একটা বিক্রিয়ায়, বিক্রিয়ক মানে কি বলতো, এখানে আমাদের উৎপাদ নিয়ে কোনো চিন্তা নাই, আমরা শুধুমাত্র কাকে নিয়ে আলোচনা করব? বিক্রিয়ক। তাহলে এ এবং বি যদি দুইটা বিক্রিয়ক হয়, মনে রাখবা যেই বিক্রিয়কটা আগে শেষ হয়ে যাবে সেটাই হচ্ছে আমাদের কি রে লিমিটিং বিক্রিয়ক। যেই বিক্রিয়কটা কি হবে আগে শেষ হয়ে যাবে সেটাই হচ্ছে আমাদের কি রে লিমিটিং বিক্রিয়ক। তাহলে তোমাকে ওই সেম আগের মতোই বিক্রিয়া ঘটাইতে হবে, ঠিক আছে কিনা? যেমন ধর এখানে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে সোডিয়াম দেওয়া আছে HCl, ধর এরকম আছে 25 গ্রাম আর কত 40 মিলিলিটার পানিতে, ঠিক আছে? আর এদিকে আরেকটা পাত্র আছে, এই পাত্রটাতে ধরো আছে আমাদের কি সোডিয়াম হাইড্রোক্সাইড, ধরো আছে 30 গ্রাম কত এখানে 50 মিলিলিটার দ্রবণের মধ্যে। এখন তোমার গ নাম্বারে দিতে পারে যে 1 নং পাত্রে সাইড টক 1 নং পাত্রে দ্রাব্যতা বা মোলারিটি নির্ণয় করো, যেটা আমরা গত ক্লাসে পড়ে ফেলছি। মোলারিটি নির্ণয়ের সূত্র হচ্ছে কি রে S = W/mv × 1000। তাহলে এখানে W এর মান দেওয়া আছে, V এর মান দেওয়া আছে, এই সেই। বাট যখন আমরা কি করব, ঠিক আছে, এখন আমাকে এইটা ধর এই টাইপের ম্যাথ, এখন তোমাকে ঘ নাম্বারে কি দিবে 1 এবং 2 নং পাত্রটি মিশ্রিত করলে কোনটি লিমিটিং বিক্রিয়ক হিসেবে কাজ করবে, অথবা এটার সাথে আমাদের নবম অধ্যায়ের একটা কানেকশন আছে, তোমাকে বলতে হবে এটা অ্যাসিড এটা কি ক্ষার না রে? তাহলে যদি আমার এখানে অ্যাসিড শেষ হয়ে যায় তাহলে দ্রবণটা হবে কি ক্ষারীয়, আর যদি আমার ক্ষার শেষ হয়ে যায় তাহলে দ্রবণের মধ্যে কি অবস্থিত অ্যাসিড, তাহলে এটা অ্যাসিড। তাহলে নবম অধ্যায়ের সাথে একটা কানেকশন রাখে, এরকম করে বলতে পারে দ্রবণের মিশ্রণের প্রকৃতি কি রূপ হবে, অ্যাসিড নাকি ক্ষারীয়। অথবা শেষের দিকে তোমাকে বলতে পারে যে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো। তাহলে এখানে দেখো একটা প্রশ্নতে কতগুলো প্রশ্ন আসবে। 1 নাম্বার বললাম কি রে কোনটি লিমিটিং বিক্রিয়ক, কোনটি লিমিটিং বিক্রিয়ক, ঠিক আছে? 2 নাম্বার হইল কি যে দ্রবণের প্রকৃতি কি রূপ, দ্রবণের প্রকৃতি কি রূপ, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন হচ্ছে দ্রবণের মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা, মিশ্রিত দ্রবণের পিএইচ নির্ণয় করা, কি পিএইচ নির্ণয় করো। এরকম করে তোমার প্রশ্ন আসতে পারে। আমরা একটা প্রশ্ন থেকে এই 3 টাইপের প্রশ্ন আসতে পারে, কিন্তু মেয়াদ আমার সবসময় কি সেমই। তাহলে প্রথমে আমরা কি করব, এই দুইটার মধ্যে কি ঘটাবো বিক্রিয়া, এই Cl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি হলো রে NaCl প্লাস পানি, NaCl প্লাস কি হলো পানি উৎপন্ন হলো। আমার উৎপাদ নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, আমার কি নিয়ে চিন্তা করতে হবে বিক্রিয়ক। তাহলে প্রথম শর্ত অবশ্যই সমতাকরণ, দেখা যাচ্ছে যে বিক্রিয়াটা আমার সমতাকরণ করা আছেই। তাহলে আমরা এখানে লিখতে পারি HCl এর আণবিক ভর কত রে 36.5 আর সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত 40। আমরা বলতে পারি এত গ্রাম কত গ্রামের সাথে 36.5 গ্রাম HCl বিক্রিয়া করতে পারে কত রে, তাহলে আমাদের এখানে কতটুকু আছে, তাহলে দেখো কি বললাম 36.5 গ্রাম HCl বিক্রিয়া করে কত রে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, অতএব 1 অতএব কত 25, 40 ইন্টু কত হবে 25 নিচে হচ্ছে কত রে 36.5, কত হয়েছে বলো তো আনসার?
27.3, ঠিক আছে, এত গ্রাম। তাহলে এই যে দেখো ওই পাত্রের মধ্যে আমাদের কি রে সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল 30, কিন্তু এটা সম্পূর্ণটাই বিক্রিয়া করে ফেলছে, কিন্তু এখানে আমাদের এতটুকু মানে এখানে বিক্রিয়া করছে মতো কত 27.29। তার মানে বুঝতে হবে যে এই মিশ্রিত পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট আছে। আর আমরা আগেই বলছি যে অবশিষ্ট থাকবে সে লিমিটিং বিক্রিয়ক না, কে লিমিটিং বিক্রিয়ক? যে শেষ হয়ে গেছে। তারা এখানে অবশিষ্ট HCl এর অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইড কত রে 30 মাইনাস 27.39 কত আসে 2.61 এত গ্রাম, তাই না? আমরা বলতে পারি কে শেষ হয়ে গেছে? HCl। তার মানে বুঝতে হবে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে কি রে HCl হচ্ছে আমাদের কি লিমিটিং বিক্রিয়ক। HCl হচ্ছে আমাদের কি এখানে লিমিটিং বিক্রিয়ক। এরপরে দ্রবণের প্রকৃতি কি হবে বলো? না, দুইটা দেখানোর দরকার নাই, একটা করলেই হবে। তুমি এইটাই বেশি করে বের করবা, যেটা অবশিষ্ট থাকবে অবশিষ্টটা বের করার চেষ্টা করবা, তাহলে তোমার কি হবে পরবর্তী ম্যাথটা ইজি হবে। তাই দেখো দ্রবণের প্রকৃতি তাহলে অবশিষ্ট আছে কে ক্ষার, দ্রবণের প্রকৃতি কি হবে রে ক্ষারীয়। দ্রবণের প্রকৃতি হবে কি ক্ষারীয়। এখন বলছো তোমার পিএইচ নির্ণয় করতে, কিসের মান? পিএইচ। এখন এটা অনেক বড় ম্যাথ হবে, টাইম লাগবে 3-4 মিনিট, তারপরে করে দেই। যদি না বুঝে থাকো আমরা যখন নবম অধ্যায় পড়াবো তখন আবার এই টাইপের ম্যাথটা কি করে দিব। এখন ধরো তোমার এই যে আমাক পিএইচ মানে কি রে নেগেটিভ লগারিদম অফ H প্লাস আয়ন। যেহেতু এটা ক্ষার, যেহেতু এটা কি ক্ষার, সেক্ষেত্রে কি আমরা পিএইচ ডিরেক্টলি নির্ণয় করতে পারবো না। আমাকে কি করতে হবে? POH নিতে হবে। POH কত আছে? লগ অফ OH আয়ন, ঠিক আছে। এখন আমাকে এখান থেকে কি বের করতে হবে? OH আয়নের ঘনমাত্রা বের করতে হবে না? ঘনমাত্রা নির্ণয়ের সূত্র হচ্ছে কি বলো? S = W/mv × 1000, ঠিক আছে। এখন W এর পরিমাণ কত? 2.61। M হচ্ছে কার? সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত রে? সোডিয়াম হাইড্রোক্সাইড 40, ঠিক আছে। আর V এর মান কিন্তু আমি কোনটা নিব জানো? দুইটার যোগফল। V এর মান কি নিব? কারণ পাত্র দুইটা কি করছি আমরা মিশ্রিত, তাহলে এটা যে 40 আর এখানে কত 50, কত হইলো 90। এখানে কিন্তু একটা নিলে হবে না, মাথায় রাখতে হবে, জটিল ম্যাথ। আর ইনটু কত 1000। তাহলে আমরা এখানে কার ঘনমাত্রা পাইলাম? সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা পাইলাম। কত আসে বলো? 0.725। এটা কার ছিল? সোডিয়াম হাইড্রোক্সাইড। যখন আমরা POH নির্ণয় করতে যাবো তখন কি সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে নাকি খালি OH? খালি OH। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা ভাঙি H প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম প্লাস আর কি রে OH মাইনাস, এটা অনুপাত 1:1, মানে এক অনুপাতে আছে না, মনে রাখবা। এর ঘনমাত্রা যদি 0.725 হয়, এর হলো 0.725, OH এর ঘনমাত্রা 0.725, তাহলে আমরা OH এর ঘনমাত্রা পাই গেলাম। এবার POH নির্ণয় করি। POH তাহলে মাইনাস লগ কত রে 0.725 কত আসে বলো তো? 0.13। এটা পেলাম কি PH এর মান। POH এর মান, আমাকে PH এর মান বের করতে বলছে না, তাহলে PH = কি রে 14 মাইনাস POH, তাহলে হতো 14 মাইনাস 0.1 13 কত রে 87। এটাই হচ্ছে আনসার। কে বুঝছো বলো? বুঝতে পারছি? যদি বুঝে থাকো তাহলে ভালো, আর না বুঝলে নেক্সট তো আমরা পড়বো নবম অধ্যায়, ঠিক আছে। ক্লিয়ার?